আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভার্ব। ভার্ব হলো বাক্যের বলা যায় হৃৎপিণ্ড, হার্ট। মানুষের শরীরে যেমন হৃৎপিণ্ড ছাড়া জীবন অসম্ভব, তেমনি একটি ইংরেজি বাক্যেও ভার্ব ছাড়া অসম্ভব। ধরে নিন আপনি আসলে বলতে চাচ্ছেন যে আই, অথবা আপনি আপনার নামই লিখলেন রবিন, অথবা আপনি লিখলেন পেন। এই শব্দগুলো দ্বারা কিন্তু আপনার মনে সম্পূর্ণ বক্তব্য আপনি প্রকাশ করতে পারছেন না। কিন্তু যখন আপনি লিখবেন আই ইট, রবিন টিচেস, যখন আপনি লিখবেন পেন ইজ বিউটিফুল, এই যে এই শব্দগুলোর জন্য আসলে বাক্যটি পরিপূর্ণতা পেল, যাকে আমরা ভার্ব বলছি। ভার্ব মূলত আসলে দুই প্রকার। একটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, আরেকটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব আমরা দুই প্রকার। একটাকে আমরা নাম দিয়েছি প্রিন্সিপাল, আরেকটা অক্সিলারি। এই সবগুলো ভার্বের পরবর্তীতে ডিটেলস আলোচনা আমরা আবার করবো। আপাতত আগে ক্লাসিফিকেশনটা আগে শিখে ফেলি। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। একটাকে বলা হয় ট্রানজিটিভ, আর একটাকে বলা হয় ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রিন্সিপাল আর একটা মডাল। নন ফাইনাইট ভার্ব সাধারণত তিন প্রকার। একটাকে আমরা বলি জিরান্ড, একটাকে আমরা বলি পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এই পার্টিসিপলকে আবার তিন প্রকারে ভাগ করা যায়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা পাস্ট পার্টিসিপল, আর একটা পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখব। দেখুন, আমরা ভার্ব শিখছি ঠিকই, কিন্তু পরীক্ষা বা বাস্তব প্রয়োগে এই ভার্ব থেকে কিভাবে প্রশ্ন আসে তা বোঝার জন্য বিগত বছরের প্রশ্ন দেখাটা অপরিহার্য। বিগত বছরের প্রশ্নগুলো আমাদের জন্য দিক নির্দেশনার মানচিত্রের মতো। এগুলো সমাধান করলে আমরা বুঝতে পারি কোন টপিকগুলো পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের ধরনটা আসলে কেমন হয়। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন। অ্যাকশন আসলে কি হবে? ভার্ব। আচ্ছা, বেসড অন অবজেক্ট ভার্ব কয় প্রকার? অবজেক্টের উপর ভিত্তি করে ভার্ব হচ্ছে দুই প্রকার। একটাকে আমরা বলি ট্রানজিটিভ, আর অপরটি হচ্ছে ইনট্রানজিটিভ। তো একটু মাথায় রাখুন, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এগুলো বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব। 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, আই হ্যাভ ড্যাশ মাই সাপার। তো সঠিক উত্তর হচ্ছে হ্যাড। 4 নম্বর প্রশ্ন, হি টুক শেল্টার আন্ডার দ্য ট্রি, হিয়ার দ্য ভার্ব টুক কি ফর্মে আছে? টুক আসলে এখানে ট্রানজিটিভ ভার্বকে মিট করছে। হুইচ সেন্টেন্স ইজ ইন ট্রানজিটিভ ফর্ম? আমাদের এখান থেকে প্রশ্ন থেকে কিন্তু দেখতে পাচ্ছি ট্রানজিটিভ ভার্ব কি, এটা সম্বন্ধে আমাদের বিগত বছরগুলোতে ভালো রকমের প্রশ্ন আসতে দেখা গেছে। তো 5 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এ, শি স্লিপড এ সাউন্ড স্লিপ। কেন এখানে স্লিপটা আসলে হচ্ছে ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়বে, আমরা পরবর্তীতে দেখব। 6 নম্বর প্রশ্ন যদি একটু দেখি, হি রাইটস এ লেটার, এখানে রাইট আসলে কি ভার্বের মধ্যে পড়ছে? এটাও ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ছে। 7 নম্বর প্রশ্নটা যদি দেখি, মাদার লাভস মি, হিয়ার লাভ ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানেও একই কথা, এটাও ট্রানজিটিভ ভার্বের মধ্যেই পড়বে। তো এইরকম ভাবে আমরা এই প্রশ্নগুলো যদি দেখি, আরেকটা 8 নম্বর কোশ্চেন আমরা দেখতেছি ফ্যাক্টেটিভ অবজেক্ট, এই বিষয়ে প্রশ্ন আসতে দেখা গেছে। 9 নম্বর প্রশ্ন ফ্যাক্টেটিভ অবজেক্ট নিয়ে আসতে দেখা গেছে। একই রকম ভাবে তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ফ্যাক্টেটিভ অবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিতে হবে। 14 নম্বর প্রশ্ন দেখতেছি মাদার লাভস, লাভ শব্দটা দ্বারা কিসের উদাহরণ বোঝানো হচ্ছে? এটা ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়বে। আসলে যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হচ্ছে। 15 নম্বর প্রশ্ন যদি দেখি, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এখানে ড্রিম কি বোঝানো হচ্ছে? ড্রিম দ্বারা আসলে কগনেট অবজেক্ট বোঝানো হচ্ছে। তো আমরা পরবর্তীতে শিখবো কগনেট অবজেক্ট কি। 16 নম্বর প্রশ্ন যদি দেখি, হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য সেন্টেন্স দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এটা আসলে কোপুলেট ভার্বের মধ্যে পড়ছে। তো চলুন আমরা আমাদের ভার্ব সম্বন্ধিত ক্লাসটা শুরু করি। প্রথমত এই জিনিসটা তো আমি দেখিয়ে ফেলেছি ভার্ব সাধারণত কয় প্রকার হয়ে থাকে। এখন ফাইনাইট ভার্ব, সর্বপ্রথম আমাদের এই ভার্বগুলোর যে ক্লাসিফিকেশনগুলো আমরা শিখলাম, যেমন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্ব আবার দেখলাম দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। নন ফাইনাইটের মধ্যে আমরা আরো 3 প্রকার ভাগ দেখেছি। এগুলো সম্বন্ধে একটু ডিটেইলস কথাবার্তা আমরা জানবো। প্রথমত আমরা দেখতেছি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সকর্মক্রিয়া, বাংলা যদি বলি তাকে বলা হচ্ছে সকর্মক্রিয়া। যে ভার্বটি আসলে টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী পরিবর্তন হয়
টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্টের সাথে মিল রেখে বাক্যে সম্পূর্ণ অর্থ দেয়, তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। আসলে সংজ্ঞা থেকে তো আমরা খুব ভালো বুঝতে পারছি না, আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে এই জিনিসটা সম্বন্ধে ভালো ধারণা পাবো। আমরা যদি একটু উদাহরণ দেখি ফাইনাইট ভার্বের, দেখুন প্রথম উদাহরণটাতে লিখেছি হি রাইটস এ লেটার। এখানে রাইটস অর্থাৎ মূলত এটার ভার্ব ছিল রাইট। এই হি থাকার কারণে আমরা জানি যখন সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম থাকবে তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, সেই জন্য এই রাইট হয়ে গেছে রাইটস। পরবর্তী উদাহরণটা যদি দেখেন, দে রোট এ লেটার। এখানে সাবজেক্ট আকারে বসেছে দে, দেখুন পার্সন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল হচ্ছে, দেখুন এখানে নাম্বার, সাবজেক্টের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট ছিল হি, তো সেখানে নাম্বার ছিল একজন, আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেছে দে, এখানে কিন্তু নাম্বার হয়ে গেছে মানে একের অধিক। তো এই কারণে রাইট কিন্তু রাইটসের জায়গায় আমার এই ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে WROT, রোট। প্রথমত নাম্বার অনুসারে চেঞ্জ হয়েছে, আবার এটা কিন্তু টেন্স অনুসারেও চেঞ্জ হয়েছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে এই রাইট ভার্বটা আসলে চেঞ্জ হচ্ছে কিভাবে, নাম্বার অনুসারে রাইট ভার্বটা চেঞ্জ হচ্ছে কিভাবে, পার্সন আপনার টেন্স অনুসারে, সেই জন্য এই ভার্বটা কিন্তু আসলে ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়বে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, শি ইজ সিঙ্গিং, তো এইখানে ইজ ভার্বটা দেখেন, শি ইজ সিঙ্গিং, আর একটু পরে যদি আমি লিখি শি ওয়াজ সিঙ্গিং, দেখুন সিংও কিন্তু একটা ভার্ব, আমরা জানি সিং এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তো এটাও একটা ভার্বের মধ্যে পড়বে। কোন ভার্ব পড়বে সেটা পরবর্তীতে দেখতেছি। প্রথমত মূল ভার্বের মধ্যে আমরা দেখতেছি ইজ এবং ওয়ার আছে, অর্থাৎ এই ভার্ব কিন্তু আপনার টেন্স অনুসারে চেঞ্জ হয়েছে। শি ইজ সিঙ্গিং আসলে প্রেজেন্ট টেন্সের কথা বলতেছে, সে এখন গান করছে। শি ওয়াজ সিঙ্গিং বলতে বোঝাইতেছে সে কিছুক্ষণ আগে বা আগে গান করতেছিল। তো এই দুইটা ক্ষেত্রে আপনি দেখবেন ইজ এবং ওয়াজ চেঞ্জ হয়েছে, তাই এটা আমাদের ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে। আর এই সিঙ্গিং কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে না, সিঙ্গিং কিন্তু আপনার টেন্স অনুসারে চেঞ্জ হচ্ছে না, এটা প্রেজেন্ট টেন্স ছিল তাও সিঙ্গিং ফর্মেই আছে, এটা পাস্ট টেন্সে যখন আসে তখনও সিঙ্গিং ফর্মে আছে, অর্থাৎ এই সিঙ্গিংটা কিন্তু আমার ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে না, সেটা নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে। এই ফাইনাইট ভার্বের মধ্যে যে আরো কিছু পার্টিশন ছিল, একটা ছিল প্রিন্সিপাল ভার্ব আর একটা ছিল অক্সিলারি ভার্ব। তো প্রথমত আমরা যদি দেখি প্রিন্সিপাল ভার্ব কি, যে ভার্ব নিজে থেকেই কাজ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হচ্ছে। যদি একটা উদাহরণ দেখি, শি রাইটস এ লেটার, এখানে এই যে ব্যক্তি সে নিজেই কিন্তু কাজটা করতেছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। আবার যদি আপনি দেখেন হি রানস ফাস্ট, সে কিন্তু নিজেই দৌড়াচ্ছে। দে হ্যাভ ইটেন রাইস, তারা নিজে কিন্তু ভাতটি খেয়ে ফেলছে। শি ইজ এ টিচার, সে নিজেই একজন টিচার। এই জন্য এগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। প্রিন্সিপাল ভার্ব সাধারণত দুই প্রকার, একটি ট্রানজিটিভ ভার্ব আর একটি ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমাদের বুঝতে হবে ট্রানজিটিভ ভার্ব কি। যে ভার্বে আসলে অবজেক্ট আছে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, যে ভার্বের অবজেক্ট নাই তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আচ্ছা, অবজেক্ট আসলে কি হতে পারে, অবজেক্ট আকারে কে বসতে পারে? অবজেক্ট আকারে আসলে নাউন অথবা প্রোনাউন বসতে পারে। এখন দেখুন, নাউন অথবা প্রোনাউন বসতে পারে, অথবা অবজেক্ট আকারে আসলে কে কে বসতে পারে আমরা যদি জানি, অবজেক্ট আকারে নাউন বসতে পারে, অবজেক্ট আকারে প্রোনাউন বসতে পারে, অবজেক্ট আকারে নাউন ফ্রেজ বসতে পারে, জিরান্ড বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, নাউন ক্লজও বসতে পারে। আচ্ছা, তার থেকে বড় কথা যে যদি অবজেক্ট থাকে সাবজেক্টে কোনো সেন্টেন্সে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। যদি একটু উদাহরণ দেখি, আর একটু গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখা যেতে পারে যে সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকে তাকে ভয়েস পরিবর্তন করা যায়, আর যদি ইনট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে কিন্তু সেখানে ভয়েস পরিবর্তন করা যাবে না। আমরা একটা উদাহরণ দেখি, দেখুন শি রাইটস এ লেটার, এই যে এখানে এ লেটার এটা অবজেক্ট, আর যখন আমরা এটা ভয়েস চেঞ্জ করবো তখন আমরা লিখতে পারবো এ লেটার ইজ রিটেন বাই হার। সেই জন্য এই রাইটস ভার্বটা কিন্তু আমার বলতেছি এটা ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ছে। আই বট এ কার, এখানে এ কার হচ্ছে অবজেক্ট, আর এ কার ওয়াজ বট বাই মি। খেয়াল করে দেখুন, ভয়েস প্যাসিভ করার পরে কিন্তু আমি প্যাসিভ করা সম্ভব হচ্ছে, এই কারণে বটকে আমরা বলতে পারতেছি ট্রানজিটিভ ভার্ব। এই একই রকম ভাবে হি লাভস মি, এগুলো হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়বে। ট্রানজিটিভ ভার্বের আরো কিছু উদাহরণ আছে, ফ্যাক্টিটিভ, পসিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, এগুলো আসলে ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়বে। ইনট্রানজিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝছি, যাদের আসলে অবজেক্ট থাকে না। যদি আপনি খেয়াল করেন, দ্য বেবি ক্রাইস, এখানে দ্য বেবি ক্রাইস এখানে বুঝতে দিতেছে যে বাচ্চাটা কাঁদছে, কিন্তু এটাকে কি আপনি প্যাসিভ করতে পারবেন? এখানে কি কোনো অবজেক্ট আছে, মানে ভার্বের পরে কি কোনো পার্টস অফ স্পিচ বা আপনি কোনো শব্দের অংশ দেখতে পাচ্ছেন? এই ক্রাইসের পরে কিন্তু সম্পূর্ণটা ফাঁকা,
অর্থাৎ এখানে কোনো অবজেক্ট নাই, এই সাবজেক্ট এই সেন্টেন্স কোনো অবজেক্ট কিন্তু আপনি পাচ্ছেন না। যেহেতু কোনো অবজেক্ট আপনি পাচ্ছেন না, অর্থাৎ এটাকে আপনি বলবেন ইনট্রানজিটিভ ভার্ব, আর এটার ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। একই রকম ভাবে হি অ্যারাইভড লেট, আপনি যদি ভার্বকে জিজ্ঞেস করেন কি অথবা কাকে, এই দুটি দ্বারা প্রশ্ন করে যদি আপনি উত্তর পান, যদি উত্তর পান তাহলে এটা ট্রানজিটিভ হবে, আর যদি উত্তর না পান তাহলে ইনট্রানজিটিভ হবে। আপনি প্রশ্ন করবেন কিন্তু ভার্বকে। একটু খেয়াল করে আসি, একটু যদি উদাহরণ দেখে আসি, দেখেন শি রাইটস এ লেটার, শি রাইটস এ লেটার, সে কি লেখে। ভার্বকে যদি প্রশ্ন করেন সে কি লেখে, এ লেটার লেখে, তাহলে এখানে অবজেক্ট আছে, অর্থাৎ এটা ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়বে। আর দ্য বেবি ক্রাইস, ক্রাইসকে আপনি প্রশ্ন করেন দ্য বেবি কি ক্রাইস, এটা কি কোনো উত্তর আপনি পাচ্ছেন? শি অ্যারাইভড লেট, হি অ্যারাইভড লেট, সে কি এসেছে, এভাবে তো আপনি কোনো প্রশ্নই সাজাতে পারছেন না। কিন্তু আপনি যদি এখানে দেখেন হি লাভস মি, সে কাকে ভালোবাসে, কাকে দিয়ে প্রশ্ন করছেন, সে কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। এই পৃষ্ঠায় আমরা এই যে আগের আলোচনাগুলো থেকে আসা ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে যে পার্থক্য এবং বৈশিষ্ট্য সেটা সুন্দরভাবে ছক আকারে দিয়ে দিয়েছি। যদি আপনি সংজ্ঞা দেখেন, অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বে থাকে না। প্যাসিভ ভয়েস করা যেতে পারে, কিন্তু সাধারণত ইনট্রানজিটিভ ভার্ব হলে সেখানে প্যাসিভ ভয়েস করা সম্ভব হবে না। ভার্বকে যদি হট অথবা হোম দিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তর পাবেন, হট অথবা হোম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন না। এইরকম ভাবে আপনারা হচ্ছে গিয়ে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ চিনতে পারবেন। তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিছু ক্ষেত্রে যেখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের বিভ্রম হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ কিন্তু, যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার নিজের মতো একই ধাতু বা উৎস থেকে উৎপন্ন কোনো নাউনকে অবজেক্ট আকারে গ্রহণ করে, তখন তাকে কগনেট অবজেক্ট বলে। দেখেন স্লেপ্ট, এখানে ভার্বটা হচ্ছে স্লিপ, সেই ভার্ব থেকেই আবার অবজেক্ট বানিয়ে নিয়েছে এ সাউন্ড স্লিপ, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। এখানে কিন্তু আপনি একটা অবজেক্ট ঠিকই পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে কগনেট অবজেক্ট। তারপরে ভার্বের পরে যদি প্রিপোজিশন বসে তখন তাকে বলা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। যেমন দেখুন লুক এর পরে এই যে প্রিপোজিশন অ্যাড বসানো হয়েছে, তো যখন প্রিপোজিশনাল ভার্ব হয়ে যাবে তখন কিন্তু সেটা আর ইনট্রানজিটিভ থাকবে না, ট্রানজিটিভ হয়ে যাবে। যদি আপনি খেয়াল করেন, আমি যদি একটা সেন্টেন্স লিখতাম যে হি লুকড, তার মানে সে তাকিয়েছে, সে তাকিয়েছিল, সে কিন্তু একটা সার্থক বাক্য গঠন করছে। এখানে লুকড কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ছে। কিন্তু যখনই আপনি তার সাথে একটা প্রিপোজিশন অ্যাড যোগ করবেন তখন কিন্তু বাধ্য হয়ে আপনাকে একটা অবজেক্ট নিতে হবে। লুকড অ্যাট শব্দটির অর্থ কি দাঁড়াচ্ছে? সে তাকিয়েছিল কার দিকে? আমার দিকে। কাকে তাকিয়েছিল? আমার দিকে তাকিয়েছিল। তো এইখানে লুকড অ্যাট কিন্তু আবার আপনার ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে। ভার্ব দ্য ইনট্রানজিটিভ, কিন্তু সাবজেক্ট আবার কমপ্লিমেন্ট ঠিকই নিচ্ছে। দেখুন এখানে হি ইজ, যদি শুধু লেখেন হি ইজ, একটা মজার ব্যাপার হলো যে লিঙ্কিং ভার্ব এখানে যেটা ইজ দেখতে পাচ্ছেন সেই ইজ কিন্তু আসলে ট্রানজিটিভ ভার্ব না। কিন্তু আপনি যদি এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, হি ইজ এ টিচার দেওয়া আছে, আপনি যদি বলেন সে হয় কি, আপনি উত্তর পাবেন কিন্তু এ টিচার। কিন্তু আমাদের যে কথা আছে যে অবজেক্ট হইতে হবে, অবজেক্ট হইতে গেলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাধারণত পাওয়া যায়। কিন্তু এই যে কখনো কখনো যদি আপনি দেখেন যে হি ইজ এ টিচার, এখানে এই ইজকে তুলে দিয়ে যদি আপনি একটা সমান চিহ্ন বসান তাহলে দেখেন আপনার অর্থের কোনো পরিবর্তন হবে না। হি ইজ এ টিচার, সে আসলে কি, সেও যা একজন টিচারও তাই। এই যে এক্সট্রা ইনফরমেশন, এটা কিন্তু অবজেক্ট বলা হয় না, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর অবজেক্ট কিন্তু এক না, আমরা এটা নিয়ে আরেকটা ডিটেইলস ক্লাস করব। কমপ্লিমেন্ট আর অবজেক্ট কিন্তু সেম না। কিছু কিছু ক্ষেত্রে দুইটাই হতে পারে, কোনো কোনো ভার্ব আসলে আপনার ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে। হি রানস এ বিজনেস, সে কি চালনা করে, একটা বিজনেস চালনা করে। রানস ফাস্ট, জোরে দৌড়ায়, এখানে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন পাবেন না, তাই এটা ইনট্রানজিটিভের মধ্যে পড়বে। এরপরে আসুন আমরা ফাইনাইট ভার্ব দেখলাম, আমরা অক্সিলারি ভার্ব দেখবো। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যে ভার্ব আসলে প্রধান ভার্ব নয় কিন্তু প্রধান ভার্ব গঠনের ক্ষেত্রে সাহায্য করে, প্রধান ভার্ব গঠনের টেন্স, ভয়েস, মুড এগুলোতে সাহায্য করে, তখন থেকে অক্সিলারি ভার্ব হবে, মানে বাংলায় যাকে বলা হয় সাহায্যকারী ভার্ব। তো অক্সিলারি ভার্ব সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মডাল অক্সিলারি। এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলতে হবে। অক্সিলারি ভার্বগুলো থেকে সরাসরি যদি প্রশ্ন নাও আসে, আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলোতে খুবই বেশি ব্যবহার আমরা পাবো। তো ফাইনাইট ভার্ব নিয়ে তো অনেক কথা হলো, যে ভার্বে আসলে অবজেক্ট থাকে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলতেছিলাম। এখন আমরা একটু দেখবো নন ফাইনাইট ভার্ব কাকে বলে, বা অসমাপিকা ক্রিয়া কাকে বলে। তার মানে যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, অর্থাৎ যে ভার্ব টেন্স, নাম্বার, পার্সন এগুলো অনুযায়ী পরিবর্তিত হয় না এবং বাক্যের প্রধান প্রেডিকেট হিসেবে বসে না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। যেহেতু ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে আমরা দেখেছিলাম পার্টিসিপল
ইনফিনিটিভ, আর এটা হচ্ছে জিরান পার্টিসিপল। আসলে পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি যদি নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কিছু অর্থ বোঝায়, অর্থাৎ অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। যেমন হি ইজ রানিং, এখানে রানিং দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এই রানিং দ্বারা তার অবস্থা, সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে, কিন্তু সাবজেক্টের অবস্থা বোঝাতে আমরা তাকে বলি অ্যাডজেক্টিভ। তাহলে এই রানিংটা কিন্তু আসলে আমার নাউন বা প্রোনাউন নয়, বরং অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, এই জন্য একে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ইট ওয়াজ এ চার্মিং ভিউ, এখানে কিন্তু দুটো ভার্ব দেখতে পাচ্ছি, এখানে ওয়াজ, সেই ওয়াজটা কিন্তু আমার হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু চার্মিং ভিউ, এই চার্মিং ভিউ এটা কাকে ডিফাইন করতেছে? ইটকে ডিফাইন করতেছে, সিনারিটাকে আরো এমফাসাইজ করতেছে, অর্থাৎ এটাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। এডুকেশন ইজ ইনলাইটিং, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, এডুকেশন ইজ ইনলাইটনিং। এই ইনলাইটনিংটা কাকে তথ্য দিচ্ছে? এডুকেশনের তথ্য দিচ্ছে, বিসিএস এর প্রশ্ন কিন্তু ইনলাইটনিং আসলে এডুকেশনের তথ্য দিচ্ছে বা নাউনের তথ্য দিচ্ছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হয়ে গেলে ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং অ্যাডজেক্টিভ প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অর্থাৎ হচ্ছে ভার্বের V3 ফর্ম, মানে কিছু কিছু ভার্ব যেমন আই হ্যাভ ইটেন, এখানে ইটেনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখেন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। দ্য লেটার ওয়াজ রিটেন, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু আমরা কিছু সময় পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। হি বট এ ব্রোকেন গ্লাস, দেখুন এখানে এ ব্রোকেন গ্লাস, এই ব্রোকেন শব্দটা কিন্তু পাস্ট পার্টিসিপলের মধ্যে, কিন্তু গ্লাসের অবস্থাটাকে বোঝাইতেছে, কেমন? ব্রোকেন, ভাঙা গ্লাস, সেই জন্য আমরা এটাকে পাস্ট পার্টিসিপল বলবো, আর এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। পারফেক্ট পার্টিসিপল ভার্ব, হ্যাভিং এর পরে ভার্বের V3 ফর্ম যদি বসে, সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। যেমন হ্যাভিং ফিনিশড, দেখেন এখানে হ্যাভিং এর পরে ভার্বের ইডি ফর্ম আছে, তাহলে সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। নন ফাইনাইট ভার্বের আরেকটি ক্লাসিফিকেশন হচ্ছে ইনফিনিটিভ। টু যুক্ত ভার্বকে আসলে আমরা ইনফিনিটিভ বলে থাকি। যেমন ধরুন হি ওয়েন্ট টু বাই এ বুক, এই যে বাই শব্দটা কিন্তু একটা ভার্ব, কিন্তু তার সামনে যখন টু যুক্ত হয়েছে তখন সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ইট ইজ ইজি টু ডু, ডু এর আগে টু যুক্ত হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ কখনো কখনো এমন কিছু ভার্ব আছে যেগুলো সামনে টু বসে না, এটা প্রিপোজিশনও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এমন কিছু ভার্ব আছে যেগুলো সামনে টু বসে না, তাদেরকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। তো এই ভার্বগুলো একদম মুখস্থ রাখতে হবে, মেক, লেট, হেয়ার, ওয়াচ, সি, অবজার্ভ, নোটিশ, নিড নট, ডেয়ার নট, ফিল। ভয়েস চেঞ্জের সময় এগুলোর পরে কিন্তু টু হয় না। যেসব ভার্বের পরে জিরান বসে, জিরান শব্দের অর্থ এটাও আসলে ভার্ব প্লাস আইএনজির একটি রূপ, কিন্তু সেটি যদি নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান বলবো। জিরান এবং পার্টিসিপল নিয়ে আমরা একটি বিস্তারিত ক্লাস করব, তবে আমরা মানে সহজে চিনে রাখার জন্য কিছু জিনিস মুখস্থ রাখতে পারি। একটি ছন্দের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে মনে রাখবো। আপনি একটু দেখেন, তালে তালে মিলাই আমরা এই জিনিসগুলোকে মুখস্থ রাখবো। যেমন হচ্ছে এরকম, দেখুন নীলা তার কলেজের স্যারকে পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে তার বান্ধবীর সাথে বিষয়টি সে ডিসকাস করলো, কি করলো? ডিসকাস করলো। তার বান্ধবীর সাথে, বান্ধবী তাকে সাজেস্ট করলো, তাকে প্রেফার করলো এবং রেকমেন্ড করলো তার মনের কথাটি কি করতে? রিমেম্বার করতে, রিকল করতে এবং স্যারকে জানিয়ে দিতে, স্যারের কাছে অ্যাডমিট করতে। এই যে আমরা গল্পের ভিতরে যে ওয়ার্ডগুলো নিয়ে আসছি, এগুলো ভার্বের পরে কিন্তু জিরান বসবে। তো গল্পের মাধ্যমে আমরা এই ওয়ার্ডগুলোকে একদম সরাসরি মুখস্থ রাখবো। আরেকবার বলি, দেখুন কি বলতেছে, নীলা তার কলেজে স্যারকে পছন্দ করে, সে তার বান্ধবীর সাথে বিষয়টি ডিসকাস করলো, তার বান্ধবী তাকে সাজেস্ট করলো, প্রেফার করলো, রেকমেন্ড করলো, তার মনের কথাটি কি করতে? রিমেম্বার করতে, রিকল করে স্যারের কাছে অ্যাডমিট করে দিতে। তো তার বান্ধবীর কথা অনুসারে সে অ্যাডমিট করলো, কিন্তু স্যার এসব কথা শুনে কমপ্লিটলি ডিনাই করে দিল এবং ধমক দিয়ে তাকে এসব কাজ স্টপ করতে বললো, ফিনিশ করে দিতে বললো, আর বললো তোমার এসব এক্সকিউজ কনসিডার করবো না। তাকে অ্যাভয়েড করা শুরু করলো, হেট করা শুরু করলো, ডিসলাইক, ডিটেস্ট করবো। আচ্ছা, একদিন ক্লাসে অমনোযোগী ছিল নীলা, তো তখন টিচার তাকে মেনশন করে বললো, বাজে চিন্তা বাদ দাও, মাইন্ডে, মনের ভিতরে বাজে চিন্তা তুমি রাখো না, মনের ভিতরে বাজে চিন্তা রেখো না, কিপ করো না, সব ভুলে যাও, ফরগেট করো, কোয়াইট করো। আর পড়াশোনায় তুমি পোস্টপন করো না, পড়াশোনা তুমি ডিলেই করো না, পড়াশোনাকে ডিনাই করো না, তাহলে সারা জীবন কিন্তু এনজয় করতে পারবে না, তখন দুঃখ টলারেট করতে হবে। এই যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম, ডিসকাস, সাজেস্ট, প্রেফার, রিকমেন্ড, রিমেম্বার, রিকল, অ্যাডমিট, কমপ্লিট, ডিনাই, স্টপ, ফিনিশ, এক্সকিউজ, কনসিডার, অ্যাভয়েড, হেট, ডিসলাইক, ডিটেস্ট, মেনশন, মাইন্ড, কিপ, ফরগেট, কোয়াইট, পোস্টপন, ডিলাই, ডিনে, এনজয়, টলারেট, এই শব্দগুলোর পরে সরাসরি আমাদের জিরান ফর্ম বসবে। কিছু কিছু ভার্ব আছে সেগুলোর পরে প্রিপোজিশন বসে না, সে ভার্বগুলো হচ্ছে পেইন্ট, ডিসক্রাইব, রিজেম্বল, এগুলো একটু দেখে নেন। এই ভার্বগুলোর পরে আসলে কি বসে না? প্রিপোজিশন বসে না। তো আমাদেরকে তো আসলে এই জিনিসগুলোকে মুখস্থ রাখতে হবে। তো মুখস্থ রাখার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা একটা গল্পের মতো করে সাজিয়ে এটাকে মনে রাখতে পারি। যেমন ধরুন, মিস্টার রবিন তার একজন সুন্দর সহকর্মীকে পছন্দ করে। ঠিক আছে, আমার নামও রবিন, কিন্তু আমি
উদাহরণটা সাজানোর জন্য এইভাবে লিখেছি আর কি। মিস্টার রবিন তার একজন সুন্দর সহকর্মীকে পছন্দ করে, তার মনের মধ্যে রং লাগছে, পেইন্ট লাগছে, ঠিক আছে। তো তার সৌন্দর্য ডিসক্রাইব করার জন্য, মানে বর্ণনা করার জন্য তাকে ঐশ্বরিয়ার মতো রিজেম্বল করলো, ঐশ্বরিয়ার সাথে তুলনা করলো। এখন তার ডেস্কে গিয়ে সে সরাসরি ইন্টার করলো, করার পরে তাকে জিজ্ঞেস করলো যে আসলে রিকোয়েস্ট করলো যে এমনভাবে তার সাথে অ্যাপ্রোচ করলো, রিচ করলো যে তার সাথে যেন কি করা হয়, মিট করা হয়। তো মহিলা কথাটি শুনে সম্পূর্ণ মানে অবাক হয়ে গেল যে কি ব্যাপার, তার সাথে এতদিন যাবো চাকরি করি। তো মহিলা কথাটি শুনে কি হলো, কনসার্ন হইলো, কনফিউজড হইলো, অ্যান্সার না দিয়া কিছুক্ষণ কন্টেমপ্লেট করে বলল যে আপনার বিরুদ্ধে আসলে বসকে দিয়ে আমি আসলে বিচার দেওয়াবো, বসকে দিয়ে আমি ইনভেস্টিগেট করাবো, করিয়ে আপনার রিজাইন অর্ডার অ্যানাউন্স করতে বলবো, আমি রেকমেন্ড করবো আপনাকে যেন রিজাইন করানো হয়। আপনি রুল ভায়োলেট করেছেন, আপনি কোম্পানির রুল ভায়োলেট করেছেন, করে পার্সোনাল অ্যাটাক করছেন। তো এই রকম ভাবে আমরা একটি গল্পের মাধ্যমে কিন্তু আমরা এই ভার্বগুলো মনে রাখতে পারি যে ভার্বের পরে প্রিপোজিশন বসে না। তো কিছু এক্সাম্পল দেখি 41তম বিসিএস থেকে নেওয়া। when উশাসী ইন্টার্ড, এখানে উশাসী একজন ব্যক্তির নাম বুঝাইতেছে, ইন্টার্ড, তাহলে এখানে কি আমরা কিছু বুঝাইতে পারবো? সাধারণত প্রথমত যদি আমরা অপশন দেখি, ক নাম্বার অপশনে কিন্তু আমরা দেখবো ইনটু দেওয়া আছে, এবং প্রিপোজিশনে খুব সুন্দরভাবে যে অপশনটা আপনার মনের মধ্যে আসে সেটা একদম প্রথমে দেওয়া থাকে। তো ইন্টার্ড ইনটু কথাটার সাথে একটু মিল আছে, কিন্তু এই যে ইন্টার শব্দের পরে কিন্তু কোনো প্রকার কোনো প্রিপোজিশন বসানো যাবে না, তাই এখানে কিন্তু আপনার কি উত্তর হবে, নো প্রিপোজিশন হবে। কিন্তু আরেকটা মানে এটা একটা এক্সেপশন আছে, যে যদি কোথাও যদি ইন্টার্ডের পরে মানে এমন একটা ইন্টার্ড দ্বারা যদি আপনার মিনিংটা এমন হয় যে কোনো কিছুতে চুক্তি আবদ্ধ হয়ে যাচ্ছে, যেমন উই হ্যাভ রিসেন্টলি ইন্টার্ড অ্যান এগ্রিমেন্ট, তাহলে অ্যান এগ্রিমেন্ট মানে কি চুক্তিতে আবদ্ধ হয়ে যাচ্ছে আমরা, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যান্সারে ইনটু বলতে পারবেন। এটাও বিসিএস এর প্রশ্ন। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমরা দেখতেছি, দ্য ওয়াল অফ আওয়ার হাউসেস হ্যাভ বিন পেইন্টেড। দেখেন পেইন্টের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, তাহলে পেইন্টেড জাস্ট ফাঁকা থাকবে, ব্ল্যাঙ্ক গ্রিন। পজিটিভ ভার্ব হচ্ছে এমন ক্রিয়া যা একজন ব্যক্তি অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, এরকম। আমরা সরাসরি উদাহরণে চলে যাই। মেক একটি পজিটিভ ক্রিয়া। আমরা মেক শব্দটা যদি সত্যিকারের অর্থ বুঝতে চাই, শব্দের ভিতরে মেক শব্দটা জোর করে করানো অর্থে বোঝানো হয়। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট স্টাডি, তার মানে জোর করে টিচার আসলে ছাত্রদেরকে পড়াচ্ছে, এই কারণে এই মেডটা হয়ে যাচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। হ্যাভ শব্দটার অর্থ সেটা হচ্ছে কাউকে দিয়ে করিয়ে নেওয়া, তাহলে কাউকে দিয়ে আপনি কোনো একটা কাজ করাতে চাইতেছেন। আই হ্যাড এ মেকানিক রিপেয়ার মাই কার, তার মানে আমি কি করেছি, একজন মেকানিকের মাধ্যমে আমার গাড়ি মেরামত করিয়েছি। তো এই যে আরেকজনের মাধ্যমে আমি করিয়ে নিয়েছি, সেজন্য হ্যাড ভার্বটা আসলে এখানে হ্যাড ভার্ব, প্রথম সাবজেক্টে মেড ভার্ব, এগুলো কিন্তু আসলে পজিটিভ ভার্বের মধ্যে পড়ছে। গেট শব্দের অর্থ হচ্ছে রাজি করানো, এখন দেখুন আপনি যদি বলেন শি গট হার ব্রাদার টু হেল্প হার, একজনের মধ্যে এই গটটা আসলে কি অর্থে বোঝানো হইতেছে, রাজি করা অর্থে বোঝানো হইতেছে, অর্থাৎ সে তার ভাইকে রাজি করতে সাহায্য করেছিল। আচ্ছা, তো এই যে গট, এখানে এটা হয়ে যাবে পজিটিভ ভার্ব। লেট অর্থ অনুমতি দেয়া, মাই ফাদার লেট মি ড্রাইভ দ্য কার, আমার বাবা আমাকে অনুমতি দিছে, ঠিক আছে। তো এইরকম অর্থে এটাকে পজিটিভ ভার্ব বলা হচ্ছে। কখনো কখনো প্যাসিভ পজিটিভ হতে পারে। প্যাসিভ পজিটিভ অর্থ হচ্ছে, দেখুন আমি যে সেন্টেন্সটা বলতেছি এটা কিন্তু আমি করিয়ে নিয়েছি বা কারো দ্বারা করানো হচ্ছে, তাহলে এটা কিন্তু অলরেডি প্যাসিভ ফর্মে আছে। তো এই যে হ্যাভ অথবা গটের পরে যদি অবজেক্ট বসে, এটা আসলে প্যাসিভ পজিটিভ ফর্ম গঠন করে। যেমন আই হ্যাড মাই হেয়ার কাট, অর্থাৎ আমি আমার চুল কাটিয়েছি। শি গট হার ফোন রিপেয়ার্ড, সে তার ফোন মেরামত করিয়েছে। তো নোট করার মতো বিষয় হচ্ছে আপনি মেক শব্দের অর্থ হ্যাভ, গেট এবং লেট, এই চারটি মনে রাখবেন। এগুলো আসলে পজিটিভ ভার্ব আকারে ব্যবহার করা হয়। যেখানে মেড উদাহরণ দেখবো, মাই মাদার মেড মি মানে আমাকে জোর করে বাধ্য করিয়েছে আর কি বাজার করানোর জন্য, মেড মি ডু দ্য শপিং। আই হ্যাড এ পেইন্টার পেইন্ট দ্য হাউস, মানে আমি একজন মিস্ত্রিকে নিয়ে এসেছিলাম রং করিয়ে দেওয়ার জন্য, যে আমার রং করিয়েছি আর কি। আচ্ছা, দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্ট ডু দ্য ওয়ার্ক, কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু হ্যাড দ্য স্টুডেন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করিয়ে নিচ্ছে, টিচার করিয়ে নিচ্ছে, এই জন্য এটা পজিটিভ ভার্বের মধ্যে পড়বে। তো আমরা এখন আমাদের বেসিক ক্লাস শেষ হয়ে গেছে, আমরা এখন কিছু প্রিভিয়াস কোশ্চেন দেখবো, যেগুলো প্র্যাকটিসের করার মাধ্যমে আমাদের ক্লাস আমরা শেষ করে দেবো। কোশ্চেন এবং অ্যান্সারগুলো আপনারা দেখে নেবেন।